তো আমরা এইচএস লেভেল ফার্স্ট ডে ফার্স্ট শিফট অলরেডি কমপ্লিট করেছি। আজকে আমরা শুরু করব সেকেন্ড শিফট, ফার্স্ট ডে সেকেন্ড শিফট। ওকে, তো যেরকম দেখেছিলাম ফার্স্ট শিফটেও দুটি থেকে তিনটি বেশ খুব ভালো রকমের অঙ্ক ছিল, এবং এই শিফটেও আমি দেখলাম যে বেশ 3 থেকে 4টি অঙ্ক বেশ খুবই ভালো আছে, এবং পরীক্ষার হলে এই ধরনের প্রশ্ন যথেষ্ট চিন্তায় ফেলবে। তো একদমই বলবো না যে ইজি লেভেলের প্রশ্ন আছে, একদম মডারেট লেভেলের কোশ্চেন হয়েছে। তো এই লেভেলের কোশ্চেন আই থিঙ্ক সিজিএলও একই রকমের লেভেল মেনটেন করবে, এটা আমার চিন্তা ভাবনা। তো এরকম লেভেল যদি মেনটেন করে তো আমার মনে হয় ভালোই হবে। এর থেকে সোজা হওয়া ভালো নয়, তবে যে লেভেলের 2-3টে প্রশ্ন আছে ওই লেভেলের প্রশ্ন যদি আরও 3টে বাড়ায় তাহলে আমি সারপ্রাইজ হব না, এবং ওটা হওয়া দরকারও। চলো শুরু করি প্রথম প্রশ্ন। কোশ্চেন নাম্বার 1-এ বলা হয়েছে, দ্য এজ অফ দ্য ওল্ডার অফ 2 বয়েজ ইজ 3x দ্যাট অফ দ্য ইয়ঙ্গার। তাহলে ইয়ঙ্গারের বয়স কি বলা হয়েছে? ওল্ডারের 3 গুণ। তার মানে ইয়ঙ্গারের সঙ্গে ওল্ডারের বয়সের অনুপাত কত? তুমি বলবে 1:3। তাহলে ইয়ঙ্গারের সঙ্গে ওল্ডারের বয়সের বর্তমান অনুপাত হচ্ছে 1:3। এবার বলা হয়েছে 9 years ago ইট ওয়াজ 5 times দ্যাট অফ দ্য ইয়ঙ্গার। তার মানে কি 9 বছর আগে, কত বছর আগে না 9 বছর আগে ইয়ঙ্গারের বয়সের 5 গুণ ছিল ওল্ডারের বয়স। তার মানে 9 বছর আগের অনুপাত কত ছিল না 1:5। আচ্ছা, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, ধরো আজকেই আমার বয়স হচ্ছে 1 ইউনিট এবং আমার দাদার বয়স হচ্ছে 3 ইউনিট। তাহলে আমার এবং আমার দাদার বয়সের মধ্যে ডিফারেন্স কত? তুমি বলবে 2 ইউনিট। তাহলে যদি আমরা নেক্সট বছর চলে যাই, পরের বছর চলে যাই, তাহলে কি হবে দেখব না আমার বয়সও 1 বৃদ্ধি পেয়েছে আর দাদার বয়সও 1 বৃদ্ধি পেয়েছে, কিন্তু দুজনকার বয়সের মধ্যে ডিফারেন্স কিন্তু কখনো চেঞ্জ হবে না। সেটা আমি আজ থেকে 1 বছর আগে যাই, 10 বছর আগে যাই বা 10 বছর পেছনে যাই, সবসময় কিন্তু দুজনকার বয়সের ডিফারেন্স কিন্তু সেম থাকবে। ঠিক আছে, সিমিলারলি এখানে দেখো যে টুডে আজকের দিনে দাঁড়িয়ে আমার আর আমার দাদার বয়সের অনুপাত বলা হয়েছে 1:3, আর 9 বছর আগে 9 years বিফোর বলা হয়েছে কত? 9 years বিফোর বলা হয়েছে 1:5। তাহলে 1:5-এর মধ্যে ডিফারেন্স কত? তুমি বলবে 4। তার মানে 9 বছর আগে আমার আর আমার দাদার বয়সের ডিফারেন্স কত ছিল না 4 ইউনিট, কিন্তু সেটা সম্ভব নয়। তাহলে কি করব আমি না 2 ইউনিটকে আমি 4 ইউনিট বানাবো। তাহলে 2কে যদি আমি 4 বানাতে চাই তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে না 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আলটিমেট এই রেশিও দুটো টার্মের সঙ্গেও কি 2 গুণ করতে হবে। তার মানে আলটিমেট রেশিও কত হয়ে গেল না রেশিও হয়ে গেল 2:6। তার মানে দেখো এখন বর্তমানে আমার বয়স যদি 2 ইউনিট হয়, দাদার বয়স হচ্ছে 6 ইউনিট, তবেই আমাদের মধ্যে ডিফারেন্স কত হবে 4। তাহলে যখনই ডিফারেন্সকে সমান করে ফেললাম তখনই আমার প্রশ্ন ওখানেই শেষ। তাহলে দেখো যদি আজকে আমার বয়স 2 থাকে তাহলে 9 বছর আগে আমার বয়স 1 ইউনিট ছিল, তাহলে এখানে ডিফারেন্স কত দেখতে পাচ্ছি 1। তাহলে এই 1-এর ভ্যালুই হচ্ছে আলটিমেট প্রশ্নটা বলা হয়েছে 9, তাই তো? আমার এখানে 2 থেকে 1 হয়েছে মানে 1 কমেছে। তাহলে 1-এর ভ্যালু এখানে কত বলা হয়েছে? 9 বছর আগে আমার বয়স কত কম ছিল? 9 কম ছিল। তাহলে 1-এর ভ্যালুই হচ্ছে 9। আমার প্রশ্নে কী জিজ্ঞেস করা হয়েছে? ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ অফ ইচ। তাহলে বর্তমানে দুজনকার বয়স কী কী আছে না 2 আর 6। তাহলে 1-এর ভ্যালু যদি 9 ইউনিট হয়, 9 ইয়ার্স হয়, তাহলে 2-এর ভ্যালু কত হবে না 9 × 2 18 ইউনিট 18 ইয়ার্স, এবং ওল্ডারের বয়স কত হবে না 6 × 9 দ্যাট ইজ 54 ইয়ার্স। তার মানে অপশন ডি হয়ে যাবে আমার কারেক্ট আনসার। এবার আর একটা পদ্ধতি বলি, সেটা হচ্ছে দেখে অবাক হবে না, আমি বলবো যে এই প্রশ্নটা দেখেই আমি আনসার বলতে পারি। আমি বলবো কি না এই প্রশ্নটা দেখেই আমি আনসার বলতে পারি। কি করে না 9 বছর আগের বয়সের অনুপাত কত ছিল না 1:5। 1:5। তাহলে না দেখতে পাচ্ছি যে দাদার বয়স কি 5-এর গুণিতক হবে। দাদার বয়স কি হবে 5-এর গুণিতক হবে 5। এখানে দেখতে পাচ্ছি 1:5, তার মানে 5-এর গুণিতকই কোনো একটা নাম্বার হবে যেটা দাদার 9 বছর আগে বয়স ছিল। ওল্ডার বয়েজের বয়স কত ছিল 9 বছর আগে না 5-এর কোনো গুণিতক। তাহলে আমি যদি দেখি এখানে 4টে অপশানের মধ্যে
দাদার এজকে খালি দেখো, খালি দাদার এজকে দেখো 45। এখানে কি বর্তমান, এখানে আমার কি জানতে চাইছে, ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ অফ দ্য এজ। তাহলে এখানে প্রত্যেকটা অপশানে কি প্রেজেন্ট এজই দেওয়া হয়েছে, যেটা কারেক্ট আনসার, সেখানে প্রেজেন্ট এজ দেখতে পাবো। তার মানে কি না, প্রেজেন্ট এজ থেকে 9 বিয়োগ করলে সেটা কী হবে, 5-এর মাল্টিপল হবে। প্রেজেন্ট এজ থেকে 9 বিয়োগ করলে সেটা 5-এর মাল্টিপল হবে বা 5-এর গুণিতক হবে। দেখো 45 থেকে 9 বিয়োগ করলে আমরা কি পাই না 36 পাই। 36 কি 5-এর গুণিতক? বলবো না দাদা, একদমই নয়। 36 থেকে 9 বিয়োগ করি কত পাবো, 27 পাবো। সেটা কি 9-এর গুণিতক? একদমই নয়। 51 থেকে 9 বিয়োগ করি কত পাবো না 42 পাবো। সেটা কি 9-এর গুণিতক? কখনোই নয়। 54 থেকে 9 বিয়োগ করি তাহলে কত পাবো না 45 পাবো। কত পাবো? 45 পাবো। তাহলে 45 তো 9-এর গুণিতক। 45 তো 5-এর গুণিতক, 9-এর গুণিতক বলছি, 5-এর গুণিতক, প্রত্যেকটা 5-এর গুণিতক হবে। 45 থেকে 9 বিয়োগ করলে 36 পাচ্ছি। এটা কিন্তু মাল্টিপল অফ 5 নয়, 5-এর গুণিতক নয়। 27ও 5-এর গুণিতক নয়, আর 42ও 5-এর গুণিতক নয়। একমাত্র 45ই আছে যে 5-এর গুণিতক। তাই আমরা কি দেখেই অপশান টিক করতে পারবো যে অপশান ডি হয়ে যাবে আমার কারেক্ট আনসার। এত কিছু করার কোনো দরকার নেই। তবে যদি মেথড জানতে হয়, সবচেয়ে ইজিয়েস্ট এবং সবচেয়ে দ্রুততম করার মেথড হচ্ছে এই মেথডটি। প্রত্যেকে বুঝতে পেরেছে? এনি ডাউট গাইস? ক্লিয়ার। নেক্সট প্রশ্ন। The price of an electric bike was rupees 1,25,000 last year. আগের বছর একটি ইলেকট্রিক বাইকের প্রাইস ছিল 1,25,000 টাকা। দিস ইয়ার ইটস প্রাইস গট ডিক্রিজড বাই 30%. এই বছর 30% দাম কমে গেছে। হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য ইলেকট্রিক বাইক দিস ইয়ার? তাহলে এখন প্রাইস কত? তার মানে এখন বাইকের প্রাইস কত হবে না 30% আমার দাম কমে গেছে। তার মানে 1,25,000 ছিল আমার প্রাইসটির মূল্য 1 বছর আগে। তাহলে এবছর মূল্য 30% কমে গেছে। তাহলে 30% কমে যাওয়া মানে এখন কত দাঁড়িয়েছে না 70%। ইজ নট ইট? বলবে হ্যাঁ তো তাই তো। তাই সবসময় যে আমাকে পার্সেন্টেজটাকে ফ্র্যাকশনে ট্রান্সফার করেই করতে হবে তার কোনো মানে নেই। সবসময় যে আমাকে ফ্র্যাকশনে ট্রান্সফার করেই আমি ভাববো তার কোনো মানে নেই। আমি সব থেকে ইজিয়েস্ট যেটা আমার মাথায় আসবে সব একদম প্রথমে আমি সেটাই করব। যে যদি বাইকটির প্রাইস আগে 100 থাকতো, এখন 30 কমেছে মানে 70 হয়েছে। ঠিক আছে? এবার কেউ যদি বলে ফ্র্যাকশন ধরে করবো দাদা, আমার কোনো ভালো লাগে ফ্র্যাকশন ধরে করতে, তাহলে আমি বারণ করবো না। কারণ 30%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি 3/10। মানে যে জিনিসটার ভ্যালু 1 বছর আগে 10 ছিল সেটা এখন 3 কমেছে, আর 3 কমে তাহলে হয়েছে কত 7। 3 কমে হয়েছে কত 7। তার মানে আনসার কি হবে না 10-এর ভ্যালু আমার ছিল কত 1,25,000। 10-এর ভ্যালু কত ছিল 1,25,000। তাহলে 10-এর ভ্যালু 1,25,000 হলে 7-এর ভ্যালু কত হবে? একটা শূন্য এখান থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে। 7-এর ভ্যালু কত হবে না 12,500 গুণ 7 ইন্টু 12,500 গুণ, আর 125 ইন্টু 7 করলে হয় 875। অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে? সবাই বুঝতে পেরেছে? আশা করি কোনো ডাউট থাকার কথা নয়। নেক্সট প্রশ্ন। অসাধারণ একটি প্রশ্ন দিয়েছে। দ্য রেসপেক্টিভ রেশিও বিটুইন নিউমেরিক্যাল ভ্যালুজ অফ দ্য কার্ভ সারফেস এরিয়া অ্যান্ড দ্য ভলিউম অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার ইজ 2:3। আচ্ছা, তাহলে আমাকে বলো একটি রাইট সার্কুলার সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি? কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে না 2πr/h, তাই তো? 2πr/h। তাহলে কার্ভ সারফেস এরিয়ার সঙ্গে ভলিউমের নিউমেরিক্যাল ভ্যালুর অনুপাত বলা হয়েছে। তাহলে 2πr/h হচ্ছে কার্ভ সারফেস এরিয়া, আর ভলিউমের ফর্মুলা কি না πr²h। তাহলে এদের মধ্যে অনুপাত বলা হয়েছে কত না 2:3 বা 2/3। তাহলে πr আর এখানে πr ক্যান্সেল আউট হয়ে নিচে পড়ে থাকবে r, আর h ক্যান্সেল আউট হয়ে গেল, আর এখানে 2 ক্যান্সেল আউট হয়ে গেল। পড়ে রইল কি 1/r = 1/3। তার মানে এখান থেকে r এর ভ্যালু আমি পেয়ে গেলাম 3।
আর এর ভ্যালু কত পেয়ে গেলাম না 3। এবার কি বলা হয়েছে, ইফ দ্য রেসপেক্টিভ রেশিও বিটুইন দ্য রেডিয়াস অ্যান্ড দ্য হাইট অফ দ্য সিলিন্ডার, তাহলে সিলিন্ডারের হাইট এবং রেডিয়াসের রেশিও বলা হয়েছে। ইফ দ্য রেসপেক্টিভ রেশিও বিটুইন দ্য রেডিয়াস অ্যান্ড দ্য হাইট, আগে রেডিয়াস তারপর হাইট, রেডিয়াস আর হাইটের রেশিও বলা হয়েছে কত 3:7। আর এখানে রেডিয়াসের ভ্যালু আমি পেয়ে গেছি কত 3, তাহলে 3 দেখো এখানেও 3 আছে, তাহলে 3-এর ভ্যালু যদি 3 হয় তাহলে 7-এর ভ্যালু 7ই হবে। তার মানে এখান থেকে এটাও পেয়ে গেলাম যে হাইট ইজিক্যাল টু কত না 7, হাইট কত পেয়ে গেলাম না 7। এবার দেখো কি বলা হয়েছে, হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য সিলিন্ডার, সিলিন্ডারটির টোটাল সারফেস এরিয়া কী হবে, সিলিন্ডারটির টোটাল সারফেস এরিয়া কী হবে। আচ্ছা, সিলিন্ডারের টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কে জানে, তাহলে সবসময় মনে রাখবো TSA, যদি কেউ ফর্মুলা ভুলেও যায় সে মনে রাখবে টোটাল সারফেস এরিয়া TSA ইজিক্যাল টু ল্যাটারাল সারফেস এরিয়া মানে পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস কি না বেস এরিয়া, LSA মানে ল্যাটারাল সারফেস এরিয়া প্লাস কি না প্লাস হচ্ছে বেস এরিয়া। এবার সিলিন্ডারের কটা বেস থাকে, এই তো আমার সিলিন্ডার, তাই তো, তাহলে আমি দেখতে পাচ্ছি দুটি সার্কুলার বেস থাকবে, তাই তো। তার মানে LSA হচ্ছে আমি দেখেছি যে পার্শ্বতলের ক্ষেত্রফল বা কার্ভ সারফেস এরিয়া ইজিক্যাল টু হচ্ছে 2πRH। আর যেটা বেস এরিয়া, সেই বেস এরিয়া কি না বেস এরিয়া হচ্ছে দুটি বেসই হচ্ছে কি না সার্কেল, তাহলে সার্কুলার বেস এরিয়া কী হবে πr², যদি দুটি সার্কেল দেখতে পাচ্ছি তাহলে কী হবে 2πr²। তাহলে আলটিমেট 2πr যদি কমন নিয়ে নিই পড়ে থাকবে r+h, পড়ে থাকবে কি r+h। তাহলে এটিই হচ্ছে একটি সিলিন্ডারের টোটাল সারফেস এরিয়া TSA, যেটা এক লাইনে আমাকে মনে রাখতে হয় যে 2πr × r+h। ব্যাস, এবার ভ্যালু বসিয়ে দাও, আর তো কিছু নেই। আমি জেনে গেছি কি r এর ভ্যালু 3, h এর ভ্যালু হচ্ছে 7, তাহলে 3 + 7 মানে 10, 3 + 7 মানে হচ্ছে 10। তার মানে কি, যেটা আমার আনসার হবে সেটা 10-এর গুণিতক হবে, আর 10-এর গুণিতক এই 4টে অপশানের মধ্যে একমাত্র একটা অপশানই দেখতে পাচ্ছি, অপশান বি। তাহলে অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। যদি কারোর মনে সন্দেহ হয় সে আরেকবার করে দেখতে পারে। 2 × π × 3 আর 3 × 10 30 × 2 60π। বলো, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে, কারোর কোনো ডাউট? Any doubt, guys? Clear, sir. Next question. Find the number when successively divided by 3, 5 and 7 leaves remainder 2, 1 and 3 respectively. And the last quotient is 3 বলা হয়েছে। খুব ভালো কথা। তাহলে সবাই সাকসেসিভ ডিভিশনের মেথড জানে আশা করি। সাকসেসিভ ডিভিশন মানে কি, বারবার ভাগ করব, বারবার। সাকসেসিভ মানেই হচ্ছে বারবার করা, ঠিক আছে। তাহলে ফাইন্ড দ্য নাম্বার ওয়েন সাকসেসিভলি ডিভাইডেড বাই 3, 5 and 7। তাহলে কোনো একটি নাম্বারকে বারবার ভাগ করা হচ্ছে, আর বারবার ভাগ করার মূল নিয়ম হচ্ছে, আগে বলে দিই, প্রথমে একটি নাম্বারকে 3 দিয়ে ভাগ করা হলো, ঠিক আছে। ভাগ করে আমি ভাগশেষ পাচ্ছি কত না রিমাইন্ডার পাচ্ছি 2। তাহলে কোনো একটি নাম্বারকে 3 দিয়ে ভাগ করলে আমি 2 রিমাইন্ডার পেলাম। এরপরে আবার 5 দিয়ে ভাগ করা হচ্ছে, এরপরে আবার কী দিয়ে ভাগ করা হচ্ছে, 5 দিয়ে ভাগ করা হচ্ছে। এবার 5 দিয়ে কাকে ভাগ করা হবে, এটাই হচ্ছে মেন বিষয়বস্তু, যেই 5 দিয়ে কাকে ভাগ করা হবে না 3 দিয়ে ভাগ করার পরে আমি এখানে যে ভাগফল পেয়েছিলাম সেটাই হয়ে যাবে নেক্সট কেস সেই হয়ে যাবে ভাজ্য। বোঝা গেল সবার, যে 3 দিয়ে ভাগ করার পরে ইন ফার্স্ট কেস আমি যে ভাগফল পেয়েছিলাম সেই ভাগফলকেই আমি আবার 5 দিয়ে ভাগ করব। এটাই হচ্ছে সাকসেসিভ ডিভিশনের মেন বিষয়বস্তু। তাহলে 3 দিয়ে যখন ভাগ করলাম তখন পেলাম কি রিমাইন্ডার 2, 5 দিয়ে যখন ভাগ করলাম তখন আমি রিমাইন্ডার পেলাম কি না 5 দিয়ে ভাগ করার পর রিমাইন্ডার পেলাম হচ্ছে 1, এবং ইন দ্য লাস্ট কেস 7 দিয়ে ভাগ করার পর রিমাইন্ডার পাচ্ছি কত না 7 দিয়ে ভাগ করার পর রিমাইন্ডার পাচ্ছি হচ্ছে আমি 3।
এবং বলা হয়েছে লাস্ট কোশেন্ট হচ্ছে 3, লাস্ট কোশেন্ট হচ্ছে 3। এবার এই ধরনের প্রশ্নে সাধারণত লাস্ট কোশেন্ট দিয়ে দেয় না, আমাকে কি বলে যে এরকম কত রকমের নাম্বার হতে পারে, মিনিমাম নাম্বার কি হতে পারে। তখন আমরা কি করি না কোশেন্ট, লাস্ট কোশেন্টকে আমরা 1 ধরে নিই, লাস্ট কোশেন্টকে আমরা 1 ধরে নিই, দিয়ে আমরা ফাইনাল নাম্বারে পৌঁছাই, মিনিমাম নাম্বার। এবার যেহেতু এখানে লাস্ট কোশ্চেন দিয়ে দিয়েছে, তাহলে অঙ্কটা আরও ইজি হয়ে গেল, অঙ্কটা আরও ইজি হয়ে গেল। তাহলে লাস্ট কোশ্চেন যখনই আমি পেয়ে গেলাম 3, তার মানে বলতে পারছি 7 3 21 প্লাস 3, এটাই হচ্ছে আমার ভাজ্য। হ্যাঁ কি না, ভাজ্য পাওয়ার ফর্মুলা কি না ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, তাই তো। তাহলে 24 কী করে পেলাম না 7 3 21 প্লাস 3 24। এবার আমি কি বলেছি সাকসেসিভ ডিভিশনের মেন ফর্মুলা কি না এখানে যে ভাজ্য সে পরের কেসে কি হয়ে যাবে না ভাগফল। তাহলে ভাগফল হয়ে যাবে ভাজ্য আর ভাজ্যই হয়ে যাবে ভাগফল। তাহলে 24 5 120 প্লাস 1 121 হয়ে গেল আমার এখানে কি ভাজ্য। তাহলে 121 যদি ভাজ্য হয় তাহলে ইন নেক্সট কেস সেই হয়ে যাবে কি ভাগফল। তাহলে এখানে হয়ে গেল ভাগফল কত 121, আর 121 3 কত হয় না 363, আর 363 প্লাস 2 যোগ করে কত হবে না 365। তাহলে আলটিমেট নাম্বারটি কী ছিল 365, অপশান সি কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 5-এ বলা হয়েছে ইন এ সার্কেল এবিসিডি ইজ এ সাইক্লিক কোয়াড্রিলাটারাল। তাহলে একটি সার্কেল বলা হয়েছে, আমি একটি সার্কেল আগে ড্র করে নিই, এবং এই সার্কেলের মধ্যে একটি কোয়াড্রিলাটারাল অঙ্কন করা হয়েছে। সেখানে কোয়াড্রিলাটারালের মধ্যে কী ক্যারেক্টারিস্টিক বলা হয়েছে না বলা হয়েছে না কোয়াড্রিলাটারালটা বা চতুর্ভুজটি সাইক্লিক কোয়াড্রিলাটারাল। এর মানে হচ্ছে কি না এই কোয়াড্রিলাটারালের 4টি শীর্ষবিন্দুই কোথায় অবস্থিত না সার্কেলের পরিধি বা সার্কামফারেন্সের উপর, আর এটাই হচ্ছে সাইক্লিক কোয়াড্রিলাটারালের মেন ক্যারেক্টারিস্টিক। এবার বলা হয়েছে প্রশ্নে না এই ইজ ড্রন প্যারালাল টু সিডি। এই একটি স্ট্রেট লাইন আঁকা হয়েছে যেটি সিডি স্ট্রেট লাইনের সঙ্গে কি প্যারালাল। তাহলে আমি এই একটি স্ট্রেট লাইন ড্র করে নিলাম, আর বলা হলো কি না এই স্ট্রেট লাইনটি সিডি স্ট্রেট লাইনের সঙ্গে প্যারালাল। তাহলে আর কি বলা হয়েছে বিএ ইজ প্রডিউস টু এফ। বিএকে এফ অবধি প্রডিউস করা হলো, বিএকে এফ অবধি প্রডিউস করা হলো। আচ্ছা বিএকে আমি অন্য কালার দিয়ে ডিনোট করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে বিএ কোথায় কত অবধি প্রডিউস করা হলো না এফ অবধি, ভেরি গুড। এবার বলা হয়েছে এবিসি ইজ ইকাল টু 85, এবিসি এর ভ্যালু কত না 85 ডিগ্রি। আর কি বলা হলো এফ এ ই ইজ ইকাল টু 24। আচ্ছা এফ এ ই তার মানে এই কোণটির ভ্যালু বলা হলো কত না 24 ডিগ্রি। আর কি বলা হয়েছে ফাইন্ড দ্য ভ্যালু অফ বিসিডি, বিসিডির ভ্যালু তোমাকে নির্ণয় করতে হবে, এই কোণটির ভ্যালু। আচ্ছা দেখো এখানে বলা হয়েছে না সিডি প্যারালাল এই, তাহলে সিডি প্যারালাল যদি এই হয় এডি ভেদক, তাহলে আমরা বলতে পারি ঠিক এই কোণটির সঙ্গে, তার মানে ইএডি অ্যাঙ্গেল ইএডি ইজ ইকাল টু অ্যাঙ্গেল কী হবে এডিসি। কারণ কি এটা একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল, ইএডি ইজ ইকাল টু এডিসি। আচ্ছা এবার আমাকে বলো যে যদি সিবিএ বা এবিসি 85 হয় তাহলে এডিসির ভ্যালু কত হবে, এই কোণটির ভ্যালু কত হবে 180 ডিগ্রি মাইনাস 85 ডিগ্রি। কারণ কি কারণ সাইক্লিক কোয়াড্রিলাটারালের অপোজিট কোণগুলির যোগফল কত হয় না 180 হয়। তাহলে 180 মাইনাস 85 কত হবে তুমি বলবে 95 ডিগ্রি। তার মানে আমি জানি যে ইএডি এবং এডিসির ভ্যালু কত না 95 ডিগ্রি পেয়ে গেলাম। যেহেতু এডিসি সমান হচ্ছে ডিএই বা ইএডি, তাহলে যদি এডিসি অ্যাঙ্গেলের ভ্যালু 95 ডিগ্রি হয় তাহলে ইএডি অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে 95 ডিগ্রি হবে। এবার আমার দেখো আমার কত সহজে বিসিডি অ্যাঙ্গেলের ভ্যালু নির্ণয় হয়ে যাবে। তোমরা কি জানো যে একটি সাইক্লিক কোয়াড্রিলাটারের মধ্যে, এই জিনিসটি খুব ভালো করে মাথায় রাখতে হবে, একটি সাইক্লিক কোয়াড্রিলাটারের মধ্যে সবসময় যদি যে কোনো একটি সাইডকে আমি প্রডিউস করি তাহলে যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটি তৈরি হয় সেটি অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সঙ্গে সমান হবে। তার মানে কি
যদি এ বি সি ডি একটি সাইক্লিক কোয়াড্রিলেটারাল হয় এবং এ বি সাইডকে আমি বর্ধিত করি বা প্রডিউস করি, তাহলে এই যে কোণটি উৎপন্ন হয়েছে, ধরলাম আমি এটাকে ই অবধি প্রডিউস করেছিলাম, তাহলে ই বি সি এই যে কোণটি তৈরি হলো সেটা এ ডি সি এর সঙ্গে ইকুয়াল হবে, এ ডি সি এর সঙ্গে ইকুয়াল হবে। তাহলে দেখো এই চিত্রে ডি এ ই কোণটির ভ্যালু কার সঙ্গে সমান হবে, না বি সি ডির সঙ্গে সমান হবে। কি বলবো আমি, না বি সি ডি ইজ ইকাল টু ডি এ ই। কারণ কি, বি একে প্রডিউস করা হয়েছিল, তাহলে এখানে এক্সটেরিয়র অ্যাঙ্গেল কী তৈরি হয়েছিল, ই এ ডি অথবা ডি এ ই। তাহলে ডি এ ইর ভ্যালু যা হবে আর বিসিডির ভ্যালু তাই হবে। তাহলে ডি এ ইর ভ্যালু তো আমি পেয়ে গেছি, দেখো 95 প্লাস 24, তাহলে 95 ডিগ্রি প্লাস 24 ডিগ্রি করলেই আমি পেয়ে যাব কি, বিসিডির ভ্যালু অথবা ডি এ ইর ভ্যালু। তাহলে 95 প্লাস 24 করলে কত পাবো, না 119 ডিগ্রি। অপশান ডি হয়ে যাবে আমার কারেক্ট আনসার। If 18 toys out of 75 toys are for boys and the rest are for girls, what is the percentage of girls toys? তাহলে কিছু পরিমাণ আমার টয় আছে, তার মধ্যে কিছু বয় টয় আর কিছু গার্ল টয়, ঠিক আছে। টোটাল টয়ের সংখ্যা কত, 75। তাহলে 75টি টয়ের মধ্যে আমি দেখতে পাচ্ছি কি আছে, না কিছু বয়েজ টয় আছে আর কিছু গার্লস টয় আছে। 18 টয়েস বলছে কি, না বয়েজ, তাহলে তার মধ্যে বাকিটা হচ্ছে রেস্ট। এবার দেখো সবসময় যে আমাকে প্রশ্নের অ্যাকর্ডিং আমাকে বিয়োগ করে 75 টোটাল টয় আছে, তার মধ্যে 18 টয় বয় বলেছে, তাহলে আমি গার্লস কতগুলো, 75 মাইনাস 18, এরকম করব না। কেন করব, আমি দেখতে পাচ্ছি 18টা হচ্ছে বয়েজ টয় 75-এর মধ্যে, তাহলে আমার পার্সেন্টেজ অফ বয় টয়েস কত বলবে, তুমি বলবে 18/75 দাদা। আর 18/75কে আমরা কি একটু ছোটো করতে পারি তো, বলবে হ্যাঁ করতে পারি। 3 দিয়ে কাটাকুটি হচ্ছে 6/25, আর আমি জানি 1/25% মানে কত, 1/25 মানে কত, 4%। তাহলে 6/25 মানে কত হবে, 24%। তাহলে 24% হচ্ছে আমার বয়েজ টয়। তাহলে গার্লস টয় কত হবে, তুমি বলবে 76%। এক কথায় গল্প শেষ। অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে সবসময় যে আমাকে প্রশ্নের অ্যাকর্ডিং আবার মাইনাস করে গার্লস টয় বার করবো না। যেখান থেকে আমি খুব তাড়াতাড়ি আনসার পাবো সেখান থেকেই আমি অ্যাপ্রোচ করব। আমায় বলা হয়েছে বয়েজ টয় হচ্ছে 18টা, তাহলে আউট অফ 75 18, তাহলে পার্সেন্টেজ অফ বয় টয়েস কত, না 18/75 ইন্টু 100। আর 18/75 যদি আমি ফ্র্যাকশনটাকে ছোটো করে নিই, তাহলে দেখতে পাচ্ছি আমি 6/25 হচ্ছে, আর 1/25 ইজ ইকুয়াল টু আমি জানি 4%। তাহলে 6/25 ইজ ইকুয়াল টু 24%। তাহলে আউট অফ 100 24% হচ্ছে আমার বয়েজ টয়। তাহলে আমার গার্লস টয়ের পার্সেন্টেজ কত হবে, 100 মাইনাস 24, দ্যাট ইজ 76%। আশা করি প্রত্যেকের ক্লিয়ার, কারোর কোনো ডাউট নেই। নেক্সট প্রশ্ন, এ পার্সন ড্রাইভস 110 মাইলস অ্যাট 55 মাইলস পার আওয়ার। আচ্ছা, এই প্যাটার্নের প্রশ্ন আমি লাস্ট দিন তোমাদের করিয়েছি, ঠিক আছে। কি বলা হয়েছে, একজন মানুষ 110 মাইল যাচ্ছে, প্রথমে 110 মাইল সে গেল 55 মাইল পার আওয়ার বেগে, এরপরে সে গেল 120 মাইল, খুব ভালো কথা। এরপরে সে 120 মাইল গেল 60 মাইলস পার আওয়ার বেগে। নেক্সট 60 মাইলসে গেল 1 ঘন্টায়, নেক্সট 60 মাইলসে গেছে 1 ঘন্টায়। তাহলে এখানে ডাইরেক্ট টাইম দিয়ে দিয়েছে। আমার নির্ণয় করতে বলেছে এন্টায়ার জার্নিতে তার অ্যাভারেজ স্পিড কত, তার অ্যাভারেজ স্পিড কত এন্টায়ার জার্নিতে। তাহলে আমরা সবসময় জানি যে অ্যাভারেজ স্পিড ইজ ইকাল টু টোটাল ডিস্টেন্স কভার্ড বাই টোটাল টাইম টেকেন। প্রত্যেকে জানো এটা, তাই তো। তাহলে টোটাল ডিস্টেন্স কত গেছে, 110 প্লাস 120, তার মানে 230 প্লাস 60 মানে 290 মাইলসে গেছে। ইন দ্য ফার্স্ট কেস 110 মিটার গেছে 55 মাইল পার আওয়ার বেগে, মানে
2 ঘন্টা টাইম লেগেছে এই প্রথম 110 মাইল যেতে। এরপরে 120 মাইল গেছে 60 মিটার পার আওয়ার বেগে, তাহলে 120/60 2 ঘন্টা এখানেও টাইম লেগেছে। আর লাস্ট 60 মাইল সে 1 ঘন্টায় গেছে, তাহলে 2 + 2 + 1 টোটাল 5 ঘন্টাতেই সে 290 মাইল ডিস্টেন্স কভার করেছে। তাহলে অ্যাভারেজ স্পিড কত হবে? 290/5, 290/5 5 দিয়ে যাচ্ছে, তারপরে 8, মানে 58 মাইল পার আওয়ার হচ্ছে তার অ্যাভারেজ স্পিড। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। আর এই প্রশ্নটির সমাধান তোমরা আমাকে ওয়েটেড অ্যাভারেজ দিয়ে করে দেখাবে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। প্রত্যেকে বুঝতে পেরেছে? বলবে হ্যাঁ তো বুঝতে পেরেছি। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, ইন এ ট্রায়াঙ্গেল ABC, 2 মিডিয়ানস AD অ্যান্ড B ইন্টারসেক্ট অ্যাট G অ্যাট রাইট অ্যাঙ্গেল। অসাধারণ একটি প্রশ্ন। আবার একটা ট্রায়াঙ্গেল বলা হয়েছে, ট্রায়াঙ্গেলটির নাম বলা হয়েছে A, B এবং C, বলা হয়েছে AD অ্যান্ড B ইন্টারসেক্ট অ্যাট G, এবং এই AD এবং B দুজনেই হচ্ছে কি মিডিয়ান, AD এবং B, ঠিক আছে। এডি মিডিয়ানটি একটু এদিকে হবে, তাহলে এডি আর বি এই দুই ভদ্রলোক হচ্ছে মিডিয়ান কোন ট্রায়াঙ্গেলের? না ABC ট্রায়াঙ্গেলের। এবং এরা ইন্টারসেক্ট করেছে কোন পয়েন্টে? G পয়েন্টে। কীভাবে ইন্টারসেক্ট করেছে? না রাইট অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করেছে। এটা যদিও রাইট অ্যাঙ্গেলের মতো লাগছে না, তবু ধরে নাও রাইট অ্যাঙ্গেল। তাহলে যদি এই কোণটি রাইট অ্যাঙ্গেল হয়, এই কোণটিও রাইট অ্যাঙ্গেল হবে, এবং চারটে কোণিক পরস্পরের উপর 90 ডিগ্রি হবে। কারণ কি আমরা জানি না, একটি লাইনের ওপর একটি লাইন যদি পারপেন্ডিকুলার হয় তাহলে চারটে 90 ডিগ্রি কোণ তৈরি হয়। এটা আশা করি প্রত্যেকে জানে, কারোর কোনো ডাউট হওয়ার কথা নয়। এবার যেটা বলেছে সেটা হচ্ছে এডি হচ্ছে 18 সেন্টিমিটার এবং বি হচ্ছে কত? 12 সেন্টিমিটার। তাহলে বিডির লেন্থ কত হবে আমাকে নির্ণয় করতে বলেছে, বিডি। আচ্ছা, এখান থেকে আমাদের ফার্স্ট যেটা আইডিয়া নিতে হবে সেটা হচ্ছে, যখনই বিডির লেন্থ নির্ণয় করতে বলেছে এবং এরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দুটি মিডিয়ান ইন্টারসেক্ট করেছে, তার মানে এখানে কোনো রকমভাবে আমাকে কি খুঁজে বার করতে হবে? না বিডি হচ্ছে হাইপোটেনিউস, তার মানে আমাকে হাইপোটেনিউসের লেন্থ খুঁজে বার করতে হবে, এবং তার মানে আমাকে পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করতে হবে, তাই তো? তার মানে আমাকে পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করতে হবে, পাইথাগোরাস থিওরেম আমাকে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ কি না? বলবে হ্যাঁ দা একদম ঠিক। এবার আমরা কি জানি না, যদি দুটো মিডিয়ান একটি পয়েন্টে ইন্টারসেক্ট করে, তার মানে অবভিয়াসলি থার্ড মিডিয়ান যদি ড্র করি সেও কিন্তু জি পয়েন্ট দিয়েই যাবে। তার মানে এই যে জি, এর কিছুই নয়, এ হচ্ছে ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড, এ হচ্ছে ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড। আর সেন্ট্রয়েডের কাজ কি? পুরো মিডিয়ানকে দুটি ভাগে ভাগ করা, যাদের অনুপাত হয় 2:1। আর কি মনে রাখতে হবে? এই 2:1 মধ্যে 2 ভাগ কোন দিকে এবং 1 ভাগ কোন দিকে থাকে? মনে রাখবো 2 ভাগ থাকে ট্রায়াঙ্গেলের ভার্টেক্সের দিকে, আর 1 ভাগ থাকে অপোজিট সাইডে, যে সাইডে গিয়ে ওই মিডিয়ানটি পড়ছে বা মিডিয়ানটি টাচ করছে সেই দিকে, ঠিক আছে? তাহলে আমি দেখতে পাচ্ছি পুরো এডির লেন্থ কত? না এডির লেন্থ হচ্ছে আমার 18, এডির লেন্থ হচ্ছে 18। তাহলে এডির মধ্যে আমি 2:1 কাকে কাকে ভাগ করব? না এজিকে আর জিডিকে। এবং আমার যদি বিডির লেন্থ নির্ণয় করতে হয় তার জন্য আমার জিডির লেন্থ লাগবে, জিডির লেন্থ। এজির লেন্থ আমার বার করার কোনো দরকার নেই। তাহলে 2:1 হয় যদি আমার টোটাল AG/GDর রেশিও, তাহলে আমি বলতে পারি যে 2 আর 1 যোগ করলে 3 হবে। 3-এর ভ্যালুই বলা হয়েছে কত? না 18। তাহলে আমাকে নির্ণয় করতে হবে কার ভ্যালু? না 1-এর ভ্যালু। তা 3-এর ভ্যালু 18 হলে 1-এর ভ্যালু হবে 6। তার মানে জিডির ভ্যালু আমি পেয়ে গেলাম 6 সেন্টিমিটার। সিমিলারলি বিজির ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে, কারণ আমি কোন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাকে নিচ্ছি? না এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাকে। তাহলে এবার দেখো বিজির লেন্থ আমি কী করে পাবো? সেম কনসেপ্ট ইউজ করে, না BG/GD, BG/GE ইজ ইকুয়াল টু কত? 2:1।
যেখানে 2 + 1 হচ্ছে 3 এবং 3-এর ভ্যালু বলা হয়েছে কত না 12। তাহলে নির্ণয় করতে হবে 2-এর ভ্যালু, বিজি পার্টের ভ্যালু। তাহলে বিজি পার্টটা কি 2 পার্ট, তাহলে 2-এর ভ্যালু কত হবে না 8। তাহলে আমি পেয়ে গেলাম বিজির ভ্যালু কত 8। তাহলে বিজির ভ্যালু যদি 8 হয় আর জিডির ভ্যালু যদি কি হয় 6 হয়, তাহলে বিডির ভ্যালু কত হবে? তাহলে আমরা সবাই জানি 6, 8 আর এর সঙ্গে 10 অ্যাড করলেই হয়ে যায় একটি ট্রিপলেট, তাই তো। 3, 4, 5 যদি একটি ট্রিপলেট, বিশ্ববিখ্যাত ট্রিপলেট প্রত্যেকে জানে, তাহলে এই 3, 4, 5-এর প্রত্যেকটা সংখ্যার গুণিতক সেম মাল্টিপল কিন্তু একটা ট্রিপলেটই তৈরি করে। যেমন মানে কি, 3কে 2 দিয়ে গুণ করলে 6, 4কে 2 দিয়ে গুণ করলে 8, 5কে 2 দিয়ে গুণ করলে 10। তাহলে 6, 8, 10ও কিন্তু একটি ট্রিপলেট তৈরি করবে। সিমিলারলি 3কে 3 দিয়ে গুণ করলে 9, 4কে 3 দিয়ে গুণ করলে 12 এবং 5কে 3 দিয়ে গুণ করলে 15, তারাও কিন্তু ট্রিপলেট তৈরি করবে। তাহলে এদের কমন মাল্টিপল, একই মাল্টিপল কিন্তু সবসময় ট্রিপলেটই তৈরি করবে। ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে। তাহলে এবার আমাকে বলো, যদি 6, 8, 10 একটি ট্রিপলেট তৈরি করে, যেখানে 6 আর 8 হচ্ছে কি দেখতে পাচ্ছি বেস এবং পারপেন্ডিকুলারের ডিস্টেন্স, তাহলে হাইপোটেনাসের ডিস্টেন্স কী হবে না 10 সেন্টিমিটার। অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। এই ডাউট গাইস? আশা করি কোনো ডাউট নেই। নেক্সট প্রশ্ন। স্যার ওইটা হাইপোটেনিয়াসটা কি করে বুঝলে? কোনটা? বিজিটা। এটা হাইপোটেনাস কী করে বুঝলাম? কারণ রাইট অ্যাঙ্গেল তৈরি হয়েছে এই পয়েন্টে বাবা, এইটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। তাহলে রাইট অ্যাঙ্গেলকে ধরে থাকে যে সেই হচ্ছে কি না বেস আর পারপেন্ডিকুলার, আর রাইট অ্যাঙ্গেলের অপোজিটে যে সাইড থাকে সেই সবসময় হাইপোটেনাস হবে। একটা রাইট অ্যাঙ্গেল, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এই যদি রাইট অ্যাঙ্গেল হয় তাহলে এর অপোজিটে যে বসে আছে সেই হচ্ছে হাইপোটেনিউস। আর এই রাইট অ্যাঙ্গেলকে কন্টেন করে আছে যে দুটো সাইড, সে হচ্ছে আইদার বেস অথবা হাইট। আচ্ছা, ক্লিয়ার। নেক্সট প্রশ্ন। দ্য সারফেস এরিয়া অফ টু স্ফিয়ার আর ইন দ্য রেশিও 25:36. হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ভলিউম? তাহলে আমি কী দেখতে পাচ্ছি এখানে না এরিয়ার রেশিও। আমাকে সারফেস এরিয়া বলা হয়েছে বা স্ফিয়ার বলা হয়েছে বা কিউবয়েড বলা হয়েছে বা কিউব বলা হয়েছে, কিচ্ছু দেখার দরকার নেই। আমাকে যখনই দিয়ে দেবে এরিয়ার রেশিও, যে কোনো চিত্রেরই হোক না কেন, আমায় শুধু দেওয়া আছে কি এরিয়ার রেশিও। তাহলে এরিয়ার রেশিও যদি আমার বলা থাকে 25:36, সেখান থেকে সাইডের রেশিও আমরা কী করে পাবো না সাইডকে স্কোয়ার করে আমরা এরিয়া পাই, তাহলে এরিয়ার স্কোয়ার রুট করে আমি সাইড পাবো, তাহলে সাইড রেশিও হবে 5:6। এবার আমরা নির্ণয় করতে বলেছি কি না রেশিও অফ দ্য ভলিউম, তাহলে ভলিউম রেশিও। তাহলে ভলিউম রেশিও কী হবে না সাইডের রেশিওর কিউব, তার মানে 5-এর কিউব করলে পাবো 125 আর 6-এর কিউব করলে পাবো 216। তাহলে 125:216 যাবে আমার কারেক্ট আনসার, অপশান সি। ঠিক আছে, কারণ যেহেতু আমি রেশিও নির্ণয় করছি, বাদবাকি যে পার্ট সেটা হচ্ছে কনস্ট্যান্ট পার্ট। বাদবাকি যে পার্ট যে কোনো চিত্রের ক্ষেত্রে তারা হচ্ছে কনস্ট্যান্ট পার্ট, তো তারা কি হয়ে যাবে ক্যান্সেল আউট হয়ে যাবে ইন পার্ট অফ রেশিও। ঠিক আছে, এই সবসময় আমি মনে রাখবো যে রেশিওর ক্ষেত্রে আমি কী ধরনের চিত্র বলা হয়েছে তার ওপর কোনো কিছু ডিপেন্ড করবে না। ডিপেন্ড করবে কি না আমার এরিয়া বলা হয়েছে না ভলিউম বলা হয়েছে, সেখান থেকে আমায় কোথায় যেতে হচ্ছে। যদি আমাকে যেতে হয় এরিয়া থেকে ভলিউমে, তাহলে সবসময় আমি বাই বেস, আগে আমাকে বেসে যেতে হবে বা সাইডে যেতে হবে, তারপরে আমি তারপর থেকে ভলিউমে যেতে পারবো। সিমিলারলি যদি ভলিউম দেওয়া থাকে সেখান থেকে আমাকে আগে সাইড তারপর এরিয়া, ভলিউম থেকে সাইডে গেলে কিউব রুট তারপর স্কোয়ার করলে এরিয়া, আর যদি আমাকে এরিয়া দেওয়া থাকে তাহলে স্কোয়ার রুট করে সাইড বা বেস, তারপরে আমি যাব সেখান থেকে কিউব করে ভলিউম। ঠিক আছে, প্রত্যেকে মনে রাখবে এই ঘটনা। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10. A and B can do a piece of work in 8 days and B alone can do it in 16 days. A আর B মিলে একত্রে একটি কাজ করতে পারছে 8 দিনে, খুব ভালো কথা। এবং বি একা ওই কাজটি কত দিনে করছে 16 দিনে। তাহলে এ একা যদি কাজটি করে কত দিনে করবে? সবসময় মনে রাখবো যে এ এবং বি একত্রে যদি একটি কাজ এক্স দিনে করে এবং বি একা যদি সেই কাজটি ওয়াই দিনে করে, তাহলে এ একা করতে এই কাজটির সময় লাগবে কত না এক্স ইন্টু ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স।
এক্স ইন্টু ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স। তাহলে দেখো এক্স ইন্টু ওয়াই করলে কত পাচ্ছ 16 ইন্টু 8, আর ওয়াই মাইনাস এক্স করে কত পাচ্ছ 16 মাইনাস 8 8। তার মানে 8 8 কেটে গেল, আনসার পড়ে রইল কত 16। তার মানে এ পুরো কাজটি 16 দিনে করতে পারবে। বোঝা গেছে প্রত্যেকের? বলবে হ্যাঁ দা খুব সুন্দর বোঝা গেছে, অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। এবার যার মাথা খুব পরিষ্কার, যে টাইম অ্যান্ড ওয়ার্ক আমার কাছে খুব ভালো করে বুঝেছে, যে এফিসিয়েন্সি খুব ভালো করে বুঝেছে, সে বলবে দাদা এখানে এ আর বি এর টোটাল টাইম বলা হয়েছে 8 এবং বি এর একার টাইম বলা হয়েছে 16, তাহলে এদের এফিসিয়েন্সি রেশিও কত হবে না, যদি 16 ইউনিট টোটাল কাজ হয় তাহলে আমি দেখতে পাচ্ছি না এ আর বি 8 দিনে 16 ইউনিট কাজ করছে, মানে এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি হচ্ছে 2, আর বি এর একা মিলিত বি এর একা এফিসিয়েন্সি কত না 1। বা এরমভাবেও বলতে পারি, এটা হচ্ছে আমি ওয়ার্ক ধরে করলাম, এরমভাবেও বলতে পারি যে তাদের টাইম বলা হয়েছে 8:16 টাইম রেশিও। তাহলে টাইম রেশিওর ইনভার্স করলেই আমি কি পেয়ে যাব না তাদের এফিসিয়েন্সি রেশিও। তাহলে এফিসিয়েন্সি রেশিও কত হবে? এফিসিয়েন্সি রেশিও হবে 16:8, তাই তো? তাহলে এফিসিয়েন্সি রেশিও হলো 2:1। এফিসিয়েন্সি রেশিও কত হলো 2:1। তাহলে এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি হচ্ছে 2 এবং বি এর একার এফিসিয়েন্সি হচ্ছে 1। তার মানে অবভিয়াসলি এ এর এফিসিয়েন্সিও একই হবে। এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি যদি 2 হয় এবং বি এর একার এফিসিয়েন্সি যদি 1 হয়, তার মানে এ এর এফিসিয়েন্সি 1, তবেই তো কি হয়েছে না, তবেই তো তারা দুজনে মিলে 2 ইউনিট কাজ করতে পারবে। যদি বি একা কাজ করে এবং এ একা কাজ করে, এক ইউনিট করে কাজ করে, তাই দুজনকে যোগ করলে তবেই তো আমি 2 পাবো। বলবে হ্যাঁ দা একদম ঠিক। তাহলে যেহেতু তাদের এফিসিয়েন্সি সেম হয়ে গেছে, এ আর বি এর এফিসিয়েন্সি সেম, তার মানে বি যতদিনে কাজটি শেষ করবে এও ততদিনই কাজটি শেষ করবে। তার মানে আনসার কী হবে 16 days। বোঝা গেল প্রত্যেকের? নেক্সট প্রশ্ন, ইফ সাইন থিটা ইজ ইকাল টু 2xy বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ট্যান থিটা। ফাইন্ড দ্য ভ্যালু অফ ট্যান থিটা খুব ভালো করে মনে রাখবে। যেমন তোমরা 3 4 5 ট্রিপলেট দেখেছো, যেমন তোমরা 8 15 17 ট্রিপলেট দেখেছো, ঠিক আছে, যেমন তোমরা একটু আগেই দেখলে 6 8 10 ট্রিপলেট। তো এরকম আমি ট্রিপলেটের একটা তোমাদের লিস্ট দিয়ে দেবো, ঠিক আছে, যে লিস্টটা তোমাদের মুখস্থ রাখতে হবে, যেন একদম মানে মনে একদম পুরো গেঁথে থাকে, ঠিক আছে, দেখলেই বুঝতে পারো। এবং তার মধ্যে আরেকটি ট্রিপলেটও মনে রাখবে, সেটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 2xy এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এরা তিনজনেও কিন্তু ট্রিপলেট তৈরি করে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কি না, সাইন থিটা ইজ ইকাল টু 2xy বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা সবাই জানি যে সাইন থিটা ইজ ইকাল টু কী হয় না, কি হয়, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ হয়, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ হয়। তাহলে পারপেন্ডিকুলারের ভ্যালু যদি 2xy হয়, তাহলে এটা যদি পারপেন্ডিকুলার হয় তাহলে অবভিয়াসলি অপরটি কী হবে না, বেস হবে। আর হাইপোটেনিউজ সবসময় দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই হবে। তাহলে নির্ণয় করতে বলেছে ট্যান থিটার ভ্যালু, নির্ণয় করতে বলেছে ট্যান থিটার ভ্যালু। তাহলে ট্যান থিটা ইজ ইকাল টু কী হবে না, পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে পারপেন্ডিকুলার ভ্যালু কী দেখতে পাচ্ছি না, 2xy, তাই তো? পারপেন্ডিকুলার ভ্যালু কত, 2xy। আর বেসের ভ্যালু কত দেখতে পেলাম না, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তখন অপশান এ হয়ে যাবে আমার কারেক্ট আনসার। প্রত্যেকে বুঝতে পেরেছে? এনি ডাউট? কারোর কোনো ডাউট আছে বলো? কেউ জানতে চাও এটা কোথা থেকে এলো? হ্যাঁ স্যার বলে দিন। তাহলে আমার এখানে বলা আছে সাইন থিটা ইজ ইকাল টু 2xy বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো? তাহলে সাইন থিটা মানে কি দেখতে পাচ্ছি আমি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। তাহলে পারপেন্ডিকুলার যদি 2xy হয় তাহলে হাইপোটেনিউজ হবে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ কি না বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে অবভিয়াসলি বেসের ভ্যালু কী হবে না, বেসের ভ্যালু হবে রুট ওভার অফ
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2xy এর হোল স্কোয়ার। বলো, বোঝা গেছে? তাহলে এবার আমরা কী লিখতে পারি? দেখো এখানের ফর্মুলাটা আলটিমেট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমরা কী লিখবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy। তাহলে আলটিমেট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy এ কী দেবে? এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy এ কী দেবে? না এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। আর যদি আমি স্কোয়ার রুট করে দিই তাহলে এই হোল স্কোয়ার পার্ট দুটো থেকেই উঠে যাবে, শুধু বাইরে বেরিয়ে আসবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আলটিমেট কী দেবে? না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবং সেখান থেকেই এই ট্রিপলেটটির উৎপত্তি হয়েছে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে। এনি ডাউট গাইস? হ্যাঁ স্যার, বুঝছি। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো নেক্সট প্রশ্ন। পি কিউ ইজ এ ডায়ামিটার অফ এ সার্কেল উইথ সেন্টার ও। তাহলে একটি সার্কেল বলা হয়েছে, তার সেন্টার বলা হয়েছে ও। বলেছে পি কিউ হচ্ছে ডায়ামিটার, পি কিউ ডায়ামিটার। এবার কী বলা হলো? দ্য ট্যানজেন্ট অ্যাট আর, ট্যানজেন্ট অ্যাট আর, আর বিন্দুতে একটি ট্যানজেন্ট ড্র করা হয়েছে। ওপর দিয়ে কেন যাচ্ছি সব নিচে? আর বিন্দুতে একটি ট্যানজেন্ট ড্র করা হলো। তাহলে এটি হচ্ছে আর পয়েন্ট, যেটা কি করলো না মিট পি কিউ প্রডিউসড অ্যাট এ। এই জিনিসটাই খুব ভালো করে মনে রাখবে যে পি কিউ প্রডিউসড, তার মানে পি কিউর লাইনটা কোন দিকে যাচ্ছে? এদিকে যাচ্ছে। ঠিক আছে, এবার যদি এটা বলতো যে কিউপি প্রডিউসড, তাহলে আরটা আমি কোন দিকে করতাম? আরটা আমি এদিকে ড্র করতাম। ইজ ইট ক্লিয়ার গাইস? বলবে হ্যাঁ, একদম পরিষ্কার। এবার কি বলা হলো না পি কিউ প্রডিউসডকে এ পয়েন্টে মিট করেছে। খুব ভালো কথা। ইফ আর পি কিউ ইজ ইকুয়াল টু 27 ডিগ্রি, আর পি কিউ, আর পি কিউ এর ভ্যালু কত বলেছে? না 27 ডিগ্রি। তাহলে আর কিউপি ভ্যালু কত হবে? আর কিউপি, আচ্ছা কিছুই নেই অঙ্কের মধ্যে। আর কিউপির ভ্যালু জানতে চেয়েছে, বলো আর কিউপির ভ্যালু জানতে চেয়েছে, কিছু আছে অঙ্কের মধ্যে? এই যে ট্যানজেন্ট ফ্যানজেন্ট বলেছে, এগুলোর কি কোনো দরকার ছিল? না স্যার, কোনো দরকার ছিল না। কারণ কি আলটিমেট বলা হয়েছে কি পি কিউ ইজ এ ডায়ামিটার অফ সার্কেল। বাকি যেসব কথা বলা হয়েছে এগুলো হচ্ছে তোমাকে ডাইভার্ট করার জন্য বলা হয়েছে। পি কিউ হচ্ছে ডায়ামিটার, তাহলে পি কিউ যদি ডায়ামিটার হয় তার মানে এই যে পার্টটা সেটা হচ্ছে হাফ সার্কেল। আর এই পি আর কিউ, এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছি পি আর কিউ, এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে হাফ সার্কেলের মধ্যে একটি ট্রায়াঙ্গেল, তাই তো? তার মানে পি আর কিউ এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত হবে? না 90 ডিগ্রি হবে। এই অ্যাঙ্গেলটির ভ্যালু কত হবে? 90 ডিগ্রি হবে। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে হাফ সার্কেলের ওপর যে কোনো হাফ সার্কেলের মধ্যে যে কোনো অ্যাঙ্গেল আমরা কি হবে না রাইট অ্যাঙ্গেল হবে যদি সেটা কাকে সাবটেন্ড করে? না ডায়ামিটারকে সাবটেন্ড করে। ঠিক আছে, হাফ সার্কেলের মধ্যে যে কোনো কোণ আমরা কি বলবো? রাইট অ্যাঙ্গেল বলবো। কনসেপ্টটা কীরকম? এরকম। এই প্রত্যেকটা কোণ সমান এবং প্রত্যেকটা কোণের ভ্যালু কত? 90 ডিগ্রি। হ্যাঁ কি না? তাই কি আমি এটা বললাম ঠিক বললাম তো? কারোর কোনো ডাউট আছে? কারোর কোনো ডাউট থাকার কথা না, আশা করি। যদি কেউ ডাউট বলতো আমি তার মাথায় গাঁটটা মারতাম। ছোটোবেলায় আমরা পড়েছিলাম অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে কত সমকোণ? 1 সমকোণ। তাহলে মানে আলটিমেট এই কোণটি যদি 90 ডিগ্রি হয় তাহলে বলো এই কোণটির ভ্যালু আমার জানতে চেয়েছে আর কিউপি, তার ভ্যালু কত হবে? না 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি। আর 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি কত হবে? না 63 ডিগ্রি। কিছু আছে অঙ্কের মধ্যে?
বাকি সব যে কথাবার্তা বলেছে সেসব বেকার, ঠিক আছে, এর কোনো দরকার নেই। নেক্সট প্রশ্ন, রাম ট্রাভেলড অ্যান ইকুয়াল ডিস্টেন্স উইথ দ্য স্পিড অফ 40 কিমি পার আওয়ার, 45 কিমি পার আওয়ার অ্যান্ড 60 কিমি পার আওয়ার। ওকে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড অফ রাম ডিউরিং দ্য হোল জার্নি? তাহলে রাম কি করেছে? রাম কি করেছে না, পুরো ডিস্টেন্সকে তিনটে সমান ভাগে ভাগ করেছে। প্রথমে রাম একটি প্লেস থেকে যাত্রা শুরু করে একদম লাস্ট একটি প্লেসে পৌঁছেছে, এবং এই পুরো ডিস্টেন্সটাকে কীরমভাবে কভার করেছে না ইকুয়াল ডিস্টেন্স কভার করেছে, তিনটে পার্টে ভাগ করে কভার করেছে, তিনটে ইকুয়াল পার্টে ভাগ করেছে। রাম ট্রাভেলড অ্যান ইকুয়াল ডিস্টেন্স উইথ দ্য স্পিড অফ 40 কিমি পার আওয়ার, 45 কিমি পার আওয়ার অ্যান্ড 60 কিমি পার আওয়ার। তাহলে এখানে তিনটে স্পিড দেখতে পাচ্ছি, এর মানেই হচ্ছে রাম যেখান থেকে স্টার্ট করেছে এবং ডেস্টিনেশনে গিয়ে পৌঁছেছে এই পুরো ডিস্টেন্সটাকে সে তিনটে ইকুয়াল পার্টে ভাগ করে নিয়েছে, তিনটে ইকুয়াল পার্টে ভাগ করে নিয়েছে। এবং এই তিনটে ইকুয়াল পার্টের প্রথম পার্ট সে গেছে 40 কিমি পার আওয়ার বেগে, 40 কিমি পার আওয়ার বেগে। নেক্সট পার্ট সে গেছে 45 কিমি পার আওয়ার বেগে, 45 কিমি পার আওয়ার বেগে। এবং লাস্ট পার্ট সে গেছে 60 কিমি পার আওয়ার বেগে। ইজ ইট ক্লিয়ার গাইস? বলবে হ্যাঁ দাদা, একদম পরিষ্কার। এবার যেহেতু এখানে তিনটে পার্টের ডিস্টেন্স বা পুরো ডিস্টেন্স কোনোটাই দেওয়া নেই, তাহলে তুমি কি করবে? তুমি করবে কি না 40, 45, 60 কিনে নেবে, এলসিএম নিয়ে নেবে। তাহলে এলসিএম অফ 45, 40, সরি আগে 40 ছিল, তাহলে তুমি কি করবে 40, 45 এবং 60-র এলসিএম নিয়ে নেবে। তাহলে 40, 45 আর 60-র এলসিএম হয়, বাচ্চারাও বলতে পারবে, সেটি হচ্ছে 360। 360। তাহলে এবার প্রত্যেকটা পার্টকে তুমি 360 ইউনিট লিখে পেলো বা 360 কিলোমিটার, ব্যাস অঙ্ক শেষ, আর তোমায় কিচ্ছু করতে হবে না। তাহলে প্রথম 360 কিলোমিটার গেল সে 40 কিমি পার আওয়ার বেগে, তাহলে এখানে তার টাইম কত লেগেছে? 9 ঘন্টা। নেক্সট 360 কিলোমিটার গেল সে 45 কিমি পার আওয়ার বেগে, তাহলে 360/45 দ্যাট ইজ 8 আওয়ার। আর 360 লাস্ট 360 কিলোমিটার গেল সে 60 কিমি পার আওয়ার বেগে, তার টাইম কত লাগলো? 6 আওয়ার। তাহলে এবার বলো আমাকে অ্যাভারেজ স্পিড নির্ণয় করতে হবে, তাই তো? হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য রাম ডিউরিং দ্য হোল জার্নি? তাহলে অ্যাভারেজ স্পিডের আর আমার ডাইরেক্ট ফর্মুলা কি? অ্যাভারেজ স্পিডের আমার ডাইরেক্ট ফর্মুলা কি? আমি জানি টোটাল ডিস্টেন্স কভার্ড বাই টোটাল টাইম টেকেন, তাই তো? টোটাল ডিস্টেন্স কভার্ড বাই টোটাল টাইম টেকেন। তাহলে টোটাল ডিস্টেন্স কত সে কভার করেছে? 360 ইন্টু 3, 336 ইন্টু 3 করলে হয় 108, 318 আর 3 থেকে 9 একে 10, তাহলে 1080 বাই টোটাল টাইম কত লাগলো না 9 আর 8 17 আর 6 23, তাহলে 1080/23, 1080/23। তাহলে এবার দেখো 23 108-এর মধ্যে কতবার যাচ্ছে? 23 4-এ আমরা জানি 92 হয়, 5 কিন্তু পুরোপুরি যাচ্ছে না, তাই তো? তার মানে 108/23 করলে আমি দেখতে পাচ্ছি 4 অ্যাপ্রক্স হচ্ছে। তাহলে 1080/23 করলে আমরা কত পাবো না, আমি দেখতে পাচ্ছি 40 থেকে 50-র মধ্যে কোনো একটা নাম্বার হতে পারে, তাই তো? তাহলে 40-র বেশি কিন্তু 50-র কম আমি একমাত্র একটাই অপশান দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অপশান ডি, তাই তো? বাকি সি, বি এবং এ সবকটাই 50 অপেক্ষা বড়, হ্যাঁ কি না? বলো, প্রত্যেকে বুঝতে পেরেছে? কারোর কোনো ডাউট? গাইজ, এনি ডাউট প্লিজ টেল মি। সবাই শুনতে পাচ্ছে আমার কথা? ক্লিয়ার। তাহলে প্লিজ একটু তাড়াতাড়ি বলবে, তাহলে আমার পরেরটা যেতে সুবিধা হয়, ঠিক আছে? ইট ইজ রিকোয়েস্ট টু ইউ। 3 persons ran for office অ্যান্ড গট ওয়ান। আচ্ছা, এই অঙ্কটায় সামান্য একটু প্রবলেম আছে, মিস্টেক আছে ওদের, এতে লেখায় একটা মিস্টেক আছে, বুঝতে পেরেছো? এটা আমি দেখছিলাম, এটা র্যান ফর অফিস হবে না, আই থিঙ্ক। কী ছিল অঙ্কটার মধ্যে? এটা
এই অঙ্কটা সামান্য প্রবলেম আছে, ঠিক আছে। হ্যাঁ, এটা কি স্যার পার্টিসিপেটেড ফর অ্যান ইলেকশন হ্যাঁ, এরকম কিছু একটা হবে। 3% পার্টিসিপেটেড ইন ইলেকশন অ্যান্ড দে গট 11367636 অ্যান্ড 11628 ভোটস, ঠিক আছে। এরকম কিছু একটা লিখতে চেয়েছিল, কিন্তু তারপর বাই এনি চান্স ওরা লিখতে পারেনি, কোনো কারণে হতে পারে, সেটা কারণ আমি বলতে পারবো না, তবে এরকম কিছু একটাই প্রবলেম হয়েছে, নাহলে আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়, ঠিক আছে। তাহলে আমাদের আলটিমেট কি জিজ্ঞেস করেছে না, তিনজন ভোটে ক্যান্ডিডেট দেখতে পাচ্ছি এবং তিনজন কত কত করে ভোট পেয়েছে তার পরিসংখ্যান দেওয়া হয়েছে। প্রথমজন পেয়েছে 1136 নাম্বার ভোট, সেকেন্ডজন পেয়েছে 7636, আর লাস্টজন পেয়েছে 11,628 ভোটস। তাহলে পরিষ্কার বুঝতে পারছি যে এখানে উইনার হচ্ছে এই ভদ্রলোক, এ হচ্ছে উইনার। এবার কী বলা হয়েছে, হোয়াট ওয়াজ দ্য উইনিং ক্যান্ডিডেটস পার্সেন্টেজ অফ দ্য টোটাল ভোটস। তার মানে অবভিয়াসলি উইনিং ক্যান্ডিডেটের পার্সেন্টেজ নির্ণয় করতে গেলে আমাকে কী করতে হবে না, উইনার পাওয়া ভোট বাই টোটাল কাস্টেড ভোট বা টোটাল ভোট। এখানে কাস্টেড ভোটের কোনো গল্প নেই, তার মানে তিনজনের যে ভোট পেয়েছে সেটা টোটাল করলে আমি টোটাল ভোট পেয়ে যাব, বাই ইন্টু 100 করলে আমার আনসার পেয়ে যাবে। তাহলে উইনিং ক্যান্ডিডেট পেয়েছে 11,628 ভোট, 11,628। ওকে, বলবে হ্যাঁ একদম ঠিক। আর টোটাল যদি আমি করে দিই এখানে কত পাবো না, আরে 14 করে 20,400, তাই তো। তাহলে 20,400 ভোটের মধ্যে 11,628 ভোট পেয়ে গেছে, তাই তো। 20,400-র মধ্যে 11,628 ভোট পেয়ে গেছে উইনিং ক্যান্ডিডেট। এটার পার্সেন্টেজেও প্রবলেম হচ্ছিল সামান্য, তার মানে যদি 11,400 50%-এর কম হবে। আমি সাম করেছি ঠিকঠাক তো? স্যার 57 আসছে। 11,628 বাই 20,400, এই সাম ঠিকঠাক করেছি তো? ইয়েস স্যার। 20,400 এসছে। আচ্ছা, হ্যাঁ 20,400 আছে, ঠিক আছে। তাহলে ইন্টু 100 করি, তাহলে আমি দেখতে পাচ্ছি 11,628 20,400 মধ্যে দুটো শূন্য এখান থেকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে 204 নিচে আছে। তাহলে 204 কতবার যাচ্ছে প্রথমে, তাহলে 1162-র মধ্যে 204 কি 5বার যাচ্ছে? একদম বাচ্চা 20 5বার, একদম 5বার যাচ্ছে। তারপরে দেখতে পাচ্ছি হ্যাঁ 7, তাহলে 57%, 57% হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো এই ধরনের প্রশ্নে কিছুই নেই, খালি ক্যালকুলেশন আছে, আর কিচ্ছু নেই। নেক্সট প্রশ্ন, এবং দেখো এই কনসেপ্টের প্রশ্ন তোমাদের আগের দিনও করেছি, এখন এই প্রশ্ন তোমাদের কাছে মনে হচ্ছে যেন তোমরা দেখেই করে ফেলবে, তাই মনে হচ্ছে, আশা করি তাই মনে হওয়ার কথা। রবি সেলস হিজ গুডস অ্যাট 25% লস, এবং তারপরে কি হলো না, তারপরে হলো না সে 45% লেস ওয়েটও ইউজ করলো, তাহলে তার মোটের ওপর লাভ হলো না লস হলো সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে যখনই দেখতে পাচ্ছি আমার এই ধরনের প্রশ্ন, তাহলে আমায় কী করতে হবে না, সাকসেসিভের গল্প ভাবতে হবে। তাহলে ইন দ্য ফার্স্ট প্রত্যেক কেসে আমায় কী দেখতে হবে না, সেলিং প্রাইস এবং কস্ট প্রাইসের রেশিও, অথবা কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের রেশিও। তাহলে 25% লস হয়েছে, আর 25%কে আমরা কী লিখতে পারি ভগ্নাংশে না, 4/1। তাহলে 4 যদি কস্ট প্রাইস হয়, আমার তাতে 1 লস হয়েছে, মানে আমি 3-এ বিক্রি করেছি। এটুকু সবাই বুঝতে পেরেছে, কারোর কোনো ডাউট থাকার কথা নয়। 45% লেস ওয়েট সে ইউজ করছে, আর সে কী করছে, 45% লেস ওয়েট ইউজ করছে। 45%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, তুমি বলবে 5% ইজ ইকাল টু 1/20, তাহলে 45% ইজ ইকাল টু 20/9। তাহলে 20 তার ইউজ করার কথা, 20 ওয়েটের কোনো একটা ওয়েট তার ইউজ করার কথা বাটকারা, সে 9 কম ওয়েট ইউজ করছে, তার মানে আলটিমেট সে কত ইউজ করছে না, 11 ইউজ করছে। আশা করি বুঝতে পেরেছো। তার মানে যেখানে তার 20 দেওয়ার কথা ছিল বা 11-র জিনিস সে 20 বলে বিক্রি করে দিচ্ছে, 11-র জিনিস সে 20 বলে বিক্রি করে দিচ্ছে। বোঝা গেল প্রত্যেকের, বলবে হ্যাঁ দেখ খুব সুন্দর বুঝতে পেরেছি, কোনো ডাউট নেই। তার মানে আলটিমেট যদি তার টোটাল সিপি 11 হয়, তাহলে সে বিক্রি করছে কতয়
না 15-এ বিক্রি করছে। সে কতই বিক্রি করছে? 15-এ বিক্রি করছে। তার মানে তার টোটালের মোটের ওপর তার কী হচ্ছে? লাভই হচ্ছে। কত লাভ হচ্ছে? না 4 লাভ হচ্ছে 11-এ। তাহলে 4/11 ইন্টু 100, 4/11 ইন্টু 100 হবে আমার কারেক্ট আনসার। এবার 4/11 ইন্টু 100 করলে কত পার্সেন্ট হয়? কত পার্সেন্ট হয় কে বলবে? বলো। 36/4 বাই 11 ভেরি গুড, ভেরি গুড। কারণ তোমরা সবসময় মনে রাখবে যে 1/11 ইজিক্যাল টু কী হয়? 9/1/11%। ইজ ইট নট গাইজ? প্রত্যেকের আশা করি যারা পার্সেন্টেজ করেছে আমার কাছে তাদের এটা বলা উচিত যে 1/11 ইজিক্যাল টু 9/11%। তাহলে 9/11কে আমি কী করবো? 4 দিয়ে গুণ করে দেবো। তাহলে 36/4 অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। প্রত্যেকে বুঝতে পেরেছে? প্রত্যেকের কাছে এই জিনিসটা এখন খুব সরল মনে হচ্ছে? বলো। থ্যাংক ইউ। Next question, one of the finest question. Two circles touch each other at a point O. আচ্ছা, আমি আমার ভয়েস আসতে শোনা যাচ্ছে না তো, আমার শরীরটা খুব খারাপ আছে, কিন্তু আমি বেশি জোরে বলতে পারছি না, ঠিক আছে? টু সার্কেলস টাচ ইচ আদার অ্যাট এ পয়েন্ট ও। দুটো সার্কেল কী করেছে? একটি পয়েন্টে টাচ করেছে। এবার গল্প এখানেই শুরু হয়েছে। টাচ করার পরে কি দেখা গেল? না AB ইজ এ সিম্পল কমন ট্যানজেন্ট টু বোথ দ্য সার্কেল টাচিং অ্যাট পয়েন্ট A অ্যান্ড B। ওকে, সিম্পল কমন ট্যানজেন্ট মানে কি জানো? সিম্পল কমন ট্যানজেন্টের আর একটা নাম হচ্ছে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। তাহলে সিম্পল কমন ট্যানজেন্টও যা, ডাইরেক্ট কমন ট্যানজেন্টও তাই। ওকে, তাহলে ট্যানজেন্টাল লেন্থ কী হবে? না AB হবে ট্যানজেন্টের লেন্থ। নির্ণয় করতে কী হবে? ইফ রেডি অফ দ্য সার্কেল আর 9 সেন্টিমিটার অ্যান্ড 4 সেন্টিমিটার দেন ফাইন্ড AB। তাহলে দুটো সার্কেলের রেডিয়াস বলা হয়েছে 9 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। এই সার্কেলটির রেডিয়াস হচ্ছে 9 এবং এই সার্কেলটির রেডিয়াস হচ্ছে 4। অ্যাকচুয়ালি এই সার্কেলটা একটু বড় আঁকা উচিত ছিল, আমি ছোটো করে ফেলেছিলাম, সেখানে কোনো ম্যাটার করে না, আসল জিনিসটাই জানাটাই হচ্ছে মেন ম্যাটার। তাহলে 9 হচ্ছে বড় সার্কেলটির রেডিয়াস এবং ছোটো সার্কেলটির রেডিয়াস হচ্ছে 4। তাহলে এবির লেন্থ আমাকে নির্ণয় করতে হবে। আমি ডাইরেক্ট তোমাকে বলে দিতে পারি যে এবির লেন্থ হবে 2 ইন্টু √R1 ইন্টু R2, রেডিয়াস 1 ইন্টু রেডিয়াস 2। যেখানে রেডিয়াস 1-এর ভ্যালু বলা হয়েছে 9 এবং রেডিয়াস 2-এর ভ্যালু বলা হয়েছে 4। তাহলে 2 ইন্টু √36 মানে হচ্ছে 6, মানে 2 ইন্টু 6 করলে কত হবে? 12। তাহলে 12 সেন্টিমিটার হয়ে যাবে তোমার কারেক্ট আনসার। 12 সেন্টিমিটার হয়ে যাবে তোমার কি কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার গাইজ? বলবে হ্যাঁ দা একদম ক্লিয়ার। এবার বলবে তুমি না দাদা আমার ক্লিয়ার নয়, আপনি এলো কোথা থেকে এটা আমাকে বলুন। কেউ তোমাকে বলবে না, আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো দেখো স্যার এটার তো একটা ফর্মুলা আছে না, সেই d1 স্কয়ার মাইনাস r1 মাইনাস r2 স্কয়ার। ফর্মুলাটাই অ্যাকচুয়ালি জানতে হবে। ডাইরেক্ট কমন ট্যানজেন্টের ফর্মুলা তোমায় জানতে হবে। ডাইরেক্ট কমন ট্যানজেন্টের ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ এই দুটি সার্কেলের মধ্যে সেন্টারের মধ্যে যে ডিস্টেন্স, এই দুটি সার্কেলের সেন্টারের মধ্যে ডিস্টেন্স ধরলাম, বড় সার্কেলটির সেন্টার হচ্ছে O এবং ছোট সার্কেলটির সেন্টার হচ্ছে O ড্যাস্ট। তাহলে ও ড্যাস্ট হচ্ছে আমার এই দুটি সার্কেলের মধ্যে ডিস্টেন্স, এবং সেই ডিস্টেন্সের আমায় কী করতে হবে? হোল স্কোয়ার করতে হবে। সেই ডিস্টেন্সের আমায় কী করতে হবে? হোল স্কোয়ার করতে হবে। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ দা একদম পরিষ্কার। মাইনাস কী লিখবো? না মাইনাস লিখবো এই দুটি সার্কেলের রেডিয়াসের মধ্যে যে ডিফারেন্স তার হোল স্কোয়ার, রেডিয়াসের লেন্থের মধ্যে যে ডিফারেন্স তার হোল স্কোয়ার। তাহলে প্রথমটির রেডিয়াস ধরলাম R1, সেকেন্ডটির রেডিয়াস ধরলাম R2, তাহলে R1 মাইনাস R2 হোল স্কোয়ার, R1 মাইনাস R2 হোল স্কোয়ার। এটি হচ্ছে আমার ডাইরেক্ট কমন ট্যানজেন্টের লেন্থের ফর্মুলা। প্রত্যেকে বুঝতে পেরেছে? বলবে হ্যাঁ দা বুঝতে পেরেছি।
আশা করি কারোর কোনো ডাউট নেই। এবার ইন দ্যাট কেস যখন দুটো সার্কেল একে অপরকে টাচ করবে তখন কি হয়ে যায়, তখন যেটা দারুণ একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে এই সার্কেল দুটির সেন্টারের মধ্যে ডিস্টেন্স কি হয়ে যায় না এই দুটি সার্কেলের রেডিয়াসের সাম। দেখো এখান থেকে এই পার্টটি হচ্ছে R1, তাই তো, তাহলে এই পার্টটিও কী হয়ে যাবে R1ই হবে, আর এখান থেকে এই পার্টটিও কী হয়ে যাবে R2 হয়ে যাবে। তাহলে R1 প্লাস R2 হয়ে গেল কি ও ড্যাস্টের লেন্থ, হ্যাঁ কি না? তাহলে ও ড্যাস্টের লেন্থ আমি কি বলবো না R1 প্লাস R2 হোল স্কোয়ার, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ একদম দাদা ঠিক। এবার তোমরা এখানে কি দেখতে পাচ্ছ, চোখ যদি খোলা থাকে, যে রুট ওভার বাদ দাও, রুট ওভার নেই ধরো, তোমরা এখানে দেখতে পাচ্ছ রুট ওভার বাদ দিয়ে দেখো, রুট ওভার বাদ দিয়ে কি এরকম দেখতে পাচ্ছ না যে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, যা ফর্মুলা হচ্ছে আলটিমেট 4ab। দেখতে পাচ্ছ সবাই? প্রত্যেকের চোখে দেখতে পাচ্ছ, না দেখতে পেলে চশমা নেবে। দেখতে পাচ্ছ যদি R1কে আমরা a লিখি এবং R2কে যদি b লিখি তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার লেখা আছে। তাহলে তোমরা কি বলবে যে রুট ওভার অফ আলটিমেট কী আছে ভেতর না 4ab আছে, তার মানে 4 ইন্টু এ কে R1 এবং বি কি R2, তাহলে 4 ইন্টু R1 ইন্টু R2, তার মানে আলটিমেট 4কে যদি আমরা বাইরে বের করে নিই বা 4-এর যদি আমরা বর্গমূল করি তাহলে লিখবো কত 2, আর ভেতরে পড়ে থাকবে R1 ইন্টু R2, তাহলে 2 ইন্টু রুট ওভার R1 ইন্টু R2 হয়ে যাবে এর ডাইরেক্ট ফর্মুলা। বোঝা গেল? প্রত্যেকে বুঝতে পেরেছে? স্যার যদি টাচ করে না থাকো সার্কেলটা তাহলে কি ডিস্টেন্স দিয়ে থাকতো? তাহলে তো ডিস্টেন্স দেওয়া থাকতো, না হলে তার ভগবান এসে করবে নাকি অঙ্কটা? সম্ভব তো নয় ভগবান এসে অঙ্কটা করে দিয়ে যাবে। বোকা প্রশ্ন করো ওখানে। প্রত্যেকে বুঝতে পেরেছে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। নেক্সট প্রশ্ন, আরও একটি অসাধারণ প্রশ্ন। ইফ 2 কিউব ইজ টু 8 টু দি পাওয়ার 5.06 সমানুপাতিক কার সঙ্গে না 8 টু দি পাওয়ার মাইনাস 4.06 ইজ টু এক্স। তাহলে এক্সের ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে, নির্ণয় করতে হবে। আচ্ছা তোমরা কি বুঝতে পারছো এখানে আলটিমেট কি ফোর্থ সমানুপাতিক নির্ণয় করতে হবে, তাই তো? ফোর্থ সমানুপাতিক, তাহলে ফোর্থ সমানুপাতিক নির্ণয় করার ফর্মুলা কি? এই মধ্যিখানে দুটোকে আমরা গুণ করে দেবো আর ফার্স্ট দিয়ে ভাগ করে দেবো, তাই তো? তাহলে আলটিমেট এক্সের ভ্যালু কী হবে না 8 টু দি পাওয়ার 5.06 ইন্টু 8 টু দি পাওয়ার মাইনাস 4.06 বাই 2 কিউব। আর এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে 8-এর পাওয়ার 5.06 আছে ইন্টু 8-এর পাওয়ার মাইনাস 4.06 আছে, তাহলে ইন বোথ কেস কী আছে না বেস সমান আছে, তাহলে পাওয়ার কী হয়ে যাবে গুণের বেলায় যোগ হয়ে যাবে। আর পাওয়ার যদি যোগ হয়ে যায় তাহলে কত হবে? তাহলে আমি ডাইরেক্ট লিখব 5.06 প্লাস মাইনাস 4.06। আর বোকার মতো এরমভাবে লেখার কোনো মানে নেই, কারণ প্লাস আর মাইনাস নিয়ে আলটিমেট মাইনাসই হবে। তাহলে এগুলো জাস্ট তোমাদের বোঝানোর জন্য, তোমরা কিন্তু পরীক্ষা হলে এসব জিনিস করবে না, ঠিক আছে? তাহলে কিন্তু সময় নষ্ট। আর 5.06 মাইনাস 4.06 হলে কত হবে না 1 হয়ে যাবে। তোমরা আলটিমেট 8/2 কিউব হয়ে গেল আমার আনসার। আর 8/2 কিউব মানে 8/8, দ্যাট ইজ 1। তাহলে এক্সের ভ্যালু কত এলো না 1, অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। দেখো এসব কিছুই নেই অঙ্কের মধ্যে, বেকার ফালতু সময় নষ্ট। রেশমা টুক এ লোন অফ 12 lakh, দারুণ বড়লোক হয়ে গেছে রেশমা, উইথ সিম্পল ইন্টারেস্ট ফর অ্যাজ মেনি ইয়ার্স অ্যাজ দ্য রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা এই লাইনটার মধ্যে কী লুকিয়ে আছে না যত বছরের জন্য সে টাকা ধার নিয়েছে রেট অফ ইন্টারেস্ট ততই, মানে যদি 6 বছরের জন্য টাকা ধার নিই 6 ইয়ার্সের জন্য তাহলে বলবো 6%ই হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট, 6%ই হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট। তার মানে কি যদি আমি টি টাইমের জন্য টাকা নিই টি ইয়ার্সের জন্য তাহলে রেট অফ পার্সেন্টেজ হচ্ছে আমার টি পার্সেন্টেজ। তার মানে ইন বোথ কেস আমি কি বলবো না নিউমেরিক্যাল ভ্যালু কিন্তু ইকুয়াল, এটাই আমায় বুঝতে হবে। আর সি পেড কত পে করেছে না 9,72,000 টাকা পে করেছে সে অ্যাজ ইন্টারেস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য লোন প্রাইস, ঠিক আছে?
তাহলে 12 লাখ টাকা সে ধার নিল কিছু সময়ের জন্য, আর সময়ের নিউমেরিক্যাল ভ্যালু আর রেট অফ ইন্টারেস্টের নিউমেরিক্যাল ভ্যালু ইকুয়াল। ওকে, তার মানে আমি বলবো যদি টি ইয়ার্সের জন্য টাকা নিই তাহলে আমি টি পার্সেন্টেজ রেট অফ ইন্টারেস্ট দিচ্ছি। ওকে, এবং বলা হয়েছে কি না, সে যখন লোন পুরোটা শোধ করছে তখন সে 9,72,000 টাকা ইন্টারেস্ট দিচ্ছে। তাহলে রেট অফ পার্সেন্টের পরিমাণ, রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম কত ছিল সেটাই নির্ণয় করতে হবে। ওকে গাইস, তাহলে তোমরা সবাই এখন এসআই পার্সেন্টেজ হই হই করে শিখে গেছো। এসআই পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু কী বলবে তুমি, না রেট পার্সেন্টেজ ইন্টু টাইম। আর এখানে রেট পার্সেন্টেজ এবং টাইম দুজনকারই কি না নিউমেরিক্যাল ভ্যালু ইকুয়াল। তাহলে আমি বলবো এসআই পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু কি না টি পার্সেন্টেজ ইন্টু টি। তাই তো, এবার তাহলে পার্সেন্টেজ চিহ্নকে আমি কী করে দেবো, ভ্যানিশ করে দেবো। তার মানে এসআই ইজ ইকাল টু টি ইন্টু টি, এসআই ইজ ইকাল টু টি ইন্টু টি। তাহলে এসআই পার্সেন্টেজের ভ্যালু কত হবে, এসআই পার্সেন্টেজের ভ্যালু কত হবে তুমি দেখতে পাচ্ছ, টোটাল 9,72,000 টাকা সে ইন্টারেস্ট দিয়েছে। 9,72,000 টাকা, আমি এখান থেকে এসআই পার্সেন্টেজ নির্ণয় করে নিচ্ছি। 9,72,000 টাকা সে ইন্টারেস্ট দিয়েছে, কতর ওপর না 12 লাখের ওপর। তাহলে এখানে দেখো 3টে শূন্য আর এখানে 3টে শূন্য রাখার কোনো মানে নেই, এগুলো হচ্ছে সময় নষ্ট করে। এগুলো কি করে, সময় নষ্ট করে। তাহলে 972 বাই কত না 1200, আর এই 972 বাই 1200-র মধ্যে যখন আমি 100 দিয়ে গুণ করবো, রেট অফ পার্সেন্টেজ নির্ণয় করবো, তখন এই শূন্যটাও বেকার, এই শূন্যটিও অচল। তার মানে এই শূন্যটিও আমার দেখার কোনো দরকার নেই। তার মানে 972 বাই 12 পার্সেন্টেজ হচ্ছে আমার এসআই পার্সেন্টেজ। 12 দিয়ে কাটাকুটি করলে 12 8 96, 12 1 12। তার মানে এসআই পার্সেন্টেজের ভ্যালু কত না 81। তাহলে 81 ইজ ইকাল টু টি ইন্টু টি। তার মানে আলটিমেট টি স্কোয়ার ইজ ইকাল টু কত না 81। তাহলে টি এর ভ্যালু কত বেরোলো না 9। তার মানে যদি 9 বছরের জন্য আমি টাকার ধার নিয়েছিলাম আর 9%ই আমি রেট অফ ইন্টারেস্ট দিয়েছি, তাহলে আমার আনসার কী হয়ে গেল, অপশান ডি, রেট অফ ইন্টারেস্ট কত না 9%। সো গাইস, আমরা উপস্থিত হয়েছি আজকের ক্লাসের একদম লাস্ট প্রশ্নে। আচ্ছা, তোমরা ভাবছো যে টোটাল তো 25টি কোশ্চেন থাকে, স্যার কেন 20টা প্রশ্ন করাচ্ছেন? আচ্ছা, একটা কথা বলে দিই, যে প্রশ্নগুলো একদমই ইজি মানের, একদমই কোনো ক্যালকুলেশন বেস শুধু, যেখানে কিছু আর নতুন কিছু করার নেই, সেগুলো প্রশ্নগুলোকে আমি কিন্তু ইনক্লুড করিনি, কারণ শুধুমাত্র টাইম নষ্ট করে তোমাদের লাভ নেই। তো যে প্রশ্নগুলো তোমাদের অ্যাপ্রোচ শিখতে হবে, যেটা তোমাদের আগামী সিজিএল প্রিলিমসের জন্য বা সিএইচএসএল মেন্সের জন্য যথেষ্ট হেল্পফুল হবে, সেই সমস্ত প্রশ্নগুলোকেই কিন্তু আমি পিক করেছি। দেখো, প্রশ্নে বলা হয়েছে একটি কিউবয়েড যার 3টি সাইডের রেশিও 3:4:5। আচ্ছা, কিউবয়েড কাকে বলে না, কিউবয়েডের বাংলা আমরা জেনে থাকি আয়তঘন। কিউবয়েডকে আমরা কী বলে থাকি, আয়তঘন। যার কী থাকবে, একটি লেন্থ থাকবে, একটি ব্রেথ থাকবে এবং একটি হাইট থাকবে। আদর্শ আয়তঘনের উদাহরণ কী বলতে পারি, দেশলাইয়ের বাক্স অথবা ব্রিক্স অথবা ইঁট, তাই তো। তাই কিউবয়েডের আমরা কী কী দেখতে পাই না, লেন্থ দেখতে পাই, ব্রেথ দেখতে পাই আর হাইট দেখতে পাই। আর এই 3টে সাইডের রেশিও এখানে বলা হয়েছে 3:4:5। তাহলে যদি আমরা বলি যে লেন্থ ইজ ইকাল টু 3K, ব্রেথ ইজ ইকাল টু 4K আর এইচ ইজ ইকাল টু 5K, আশা করি তোমরা সারপ্রাইজ হবে না। এবার বলা হয়েছে এই কিউবয়েডটির সারফেস এরিয়া একটি কিউবের সারফেস এরিয়ার সঙ্গে সমান, যার প্রতিটি সাইড হচ্ছে 6 ইউনিট। তাহলে এবার আমাকে বলো যে কিউবের সারফেস এরিয়ার ফর্মুলা কী। আমরা জানি কিউবের 6টি সারফেস থাকে, প্রতিটি সারফেস এক একটা করে কি বর্গক্ষেত্র। তাহলে যদি একটি সারফেসের এরিয়া হয় 6 × 6 36 স্কোয়ার ইউনিট, তাহলে টোটাল 6টি সারফেসের এরিয়া কত হবে না 6 × 36 স্কোয়ার ইউনিট। তাহলে এটি হচ্ছে কিউবের সারফেস এরিয়া। আর কিউবয়েডের সারফেস এরিয়ার ফর্মুলা কি না সারফেস এরিয়া অফ কিউবয়েড, কিউবয়েডের সারফেস এরিয়া, কিউবয়েডের সারফেস এরিয়া। আর যখনই বলে থাকবে শুধু সারফেস এরিয়া, ভেবে নেব যে এখানে বলা হয়েছে টোটাল সারফেস এরিয়া। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে কিউবয়েডের টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে 2 × LB + BH + LH। আচ্ছা, তাহলে 2 × LB + BH + LH ইজ ইকাল টু হচ্ছে কত না 6 × 36। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার দেখো না LB, এখানে L এর ভ্যালু কত 3K, B এর ভ্যালু কত 4K। তাহলে 3K × 4K করলে কত হবে 12K স্কোয়ার। তার মানে LB ভ্যালু কত হলো না 12K স্কোয়ার। আর BH, B কত 4K, H কত 5K। তাহলে 4 × 5 20K স্কোয়ার। আর LH 3K × 5K, দ্যাট ইজ 15K স্কোয়ার। ওকে, এবার এই 12, 20 আর 15 এদের আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা কত পাচ্ছি
না 12, 20, 32, 15, 47 কে স্কোয়ার। তাহলে 47 কে স্কোয়ারের ভ্যালু কত? দেখো 2 আর এখানে 6 ক্যান্সেল আউট হয়ে পড়ে রইল 3। তার মানে 47 কে স্কোয়ারের ভ্যালু কত বেরোলো? না আলটিমেট 3 ইন্টু 36। গুণ করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এবার আলটিমেট এখান থেকে আমি কে স্কোয়ারের ভ্যালু পেয়ে যাবো। কে স্কোয়ার ভ্যালু কত হবে? 3 ইন্টু 36/47। আচ্ছা, তাহলে কি দেখো এখানে যেহেতু নিচে 47 আসছে, কাটাকুটি একদমই যাচ্ছে না, তাই আমি কে এর এক্স্যাক্ট ভ্যালু পেতে পারবো না, কারণ এখানে কে এর ভ্যালু কী হবে? √3 ইন্টু 36/47, আর 47 তো পূর্ণবর্গ সংখ্যা নয়। তাই আমাদের যদি আমাকে ক্যালকুলেশন ইজি করতে হয়, তাহলে 47-এর কাছাকাছি কোনো একটা সংখ্যা এমন ধরে নাও যেটা নিলে তোমার কি হবে না ক্যালকুলেশন ইজি হবে, বর্গ করার সুবিধা হবে, বর্গমূল করার। তাহলে 47-এর জায়গায় যদি আমরা 48 নিয়ে নিই, তাহলে দেখবো কাটাকুটি করতে অনেক সুবিধা হচ্ছে। দেখো 12 দিয়ে কাটছি, 12 3 36, 12 4 48, তার মানে 3 ইন্টু 3/4 হয়ে গেল কে স্কোয়ারের ভ্যালু। তাহলে কে এর ভ্যালু কত হবে? 3 ইন্টু 3/4। আর এর রুট করলে দেখতে পাচ্ছি ওপর থেকে দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে এলো, আর নিচে 4-এর বর্গমূল করলে কত পাবো? না 2 পাবো। আলটিমেট কে এর ভ্যালু আমি পেয়ে গেলাম 3/2। তাহলে আমার নির্ণয় করতে হবে কি? ভলিউম অফ দ্য কিউবয়েড। আচ্ছা, আয়তঘনের ভলিউমের ফর্মুলা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট বা LBH। তাহলে আলটিমেট আমরা এল ধরেছিলাম 3K, তাহলে 3K ইন্টু বি ধরেছিলাম কত? 4K, আর এইচ ধরেছিলাম কত? 5K। তার মানে 3 4 12 5 60, 60 কে কিউব। আর কে কিউব মানে কে এর ভ্যালু কত পেলাম? 3/2। তার মানে 3/2 এর হোল কিউব। তার মানে আলটিমেট 60 ইন্টু 3/2 হোল কিউব করলে কত হবে? 3/2 হোল কিউব করলে হবে 27/8। আর এই 27/8 এর ভ্যালু কী হবে? না গ্রেটার দ্যান 3 হবে। এর ভ্যালু কী হবে? গ্রেটার দ্যান 3 হবে। তার মানে আলটিমেট আমার যে কিউবয়েড হবে, এই 4টি অপশানের মধ্যে যে কোনটি সঠিক আনসার হবে? না যার ভ্যালু 60 ইন্টু গ্রেটার দ্যান 3, 60 ইন্টু 3 করলে কত হবে? না 180। তার মানে ভ্যালু হবে 180 অপেক্ষা বৃহত্তম। আর 180 অপেক্ষা বৃহত্তম কিন্তু লেস দ্যান কি? 60 ইন্টু 4 করলে কত হয়? 240। তার মানে 180 অপেক্ষা বৃহত্তম কিন্তু 240 অপেক্ষা ক্ষুদ্রতম, 240 অপেক্ষা ক্ষুদ্রতম। তাহলে বলো, তাহলে 180 অপেক্ষা বৃহত্তম কিন্তু 240 অপেক্ষা বৃহত্তম কোন অপশানটি আছে? একমাত্র অপশান এ দেখতে পাচ্ছি, সেই অপশান যেটি 180 থেকে বড় কিন্তু 240 থেকে ছোট। তার মানে অপশান এ হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। তো গাইস, আজকে এখানে ক্লাস শেষ করছি। আশা করি তোমাদের অনেক হেল্প করছে আমার এই ক্লাসগুলো থেকে। সবাই খুব বেশি বেশি লাইক করো এবং অনেক অনেক শেয়ার করো, যাতে আমি আরও অনেক মানুষের মধ্যে পৌঁছাতে পারি। তো এভাবেই আমি তোমাদের পাশে থাকবো আগামী SSC, CGL, প্রিলিমস এবং মেন্স অবধি।